হয়তো লাভ দিয়ে মরে যাবে, বেঁচে যাবে, কিন্তু তোমার বাবা মা ভাই বোন তারা তো সারা জীবন তোমাকে মনে রাখবে। তাদের কথা তুমি একবারও ভাববে না? ইউ কাওয়ার্ড। ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার বাবার ফোন নাম্বার দাও, তোমার মার ফোন নাম্বার দাও, আই উইল কল দেম। ফোন নাম্বার বলো। আমার কেউ নাই। তোমার বাবা ভাই বোন কেউ নাই? ঠিক আছে, তুমি সমস্যা। 1 বছর আগে ঠিক এখান থেকে আমার ছেলে লাফ দিয়ে সুইসাইড করে। হয়তো ওর অনেক দুঃখ ছিল, কষ্ট ছিল, অভিমান ছিল, আমি জানতাম না। কিন্তু বাবা বিশ্বাস করো, এই আত্মহত্যা কোনো সমাধান না। তোমার জীবনেও হয়তো অনেক কষ্ট আছে, কিন্তু কষ্ট থেকে মুক্তি পাবার রাস্তা এটা না বাবা। তুমি এসো আমার সাথে, এসো। এমন তো কোনো কথা ছিল না সাহেব। এমন কথা ছিল না বলো তো। আমি ওইখান থেকে আসার পর তুমি আমাকে বিয়ে করবা। 1 বছর হয়ে গেল, বিয়ের কোনো কথাই তুমি তুলছো না। আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল, তুমি দায়িত্বটাও নিচ্ছ না। তুমি গত 1 সপ্তাহ যাবত আমার ফোন ধরো না, দেখা করো না। সমস্যা কি তোমার? আমার সেমিস্টার ফি দিতে হবে, সেমিস্টার পরীক্ষার সময় হয়ে গেছে, আমি একা সবকিছুই সামলাতে পারছি না। হয় তুমি আমার পড়াশোনার দায়িত্ব নাও, না হয় আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো প্লিজ। আমি একা পারছি না সাহেব। সবসময় তো টাকা টাকা করো কেন? হ্যাঁ, শুধুমাত্র এই একটা কারণে আমি তোমাকে এখন পর্যন্ত বিয়ে করি, কারণ আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আসো নাকি আমার সবকিছু দেখে আসো। এসবের মানে কি সাহেব? এখানে কি করো? বাসে যাবো না? তুমি? না না, বসো। কি জন্য নাম তোমার? সন্দেশ। সাইল্যান্ড সন্দেশ, খুবই সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের, তাই না? একদম। সন্দেশ, আমি তোমার পেপারস দেখেছি, তুমি গ্যাপ দিয়েছো। তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে কেন? স্যার, খাল কেটে কুমির আনা তো মানুষেরই স্বভাব, এমন একটা স্বভাব আমারও ছিল। স্যার স্যার প্লিজ স্যার, স্যার একটা সুযোগ দেন স্যার। বিষয়টা সেমিস্টার ফি নয় রোহি, তুমি যদি আরো লেট করো সেমিস্টার ফি দিতে তাতে কোনো সমস্যা ছিল না। ব্যাপারটা হলো তুমি একটা ফাঁকিবাজ মেয়ে, ঠিক মতো লেখাপড়া করো না, ক্লাস ফাঁকি দিয়ে এদিক ওদিকে ঘুরে বেড়াও, তারপর আবার ওয়েবার নিয়ে বসে আছো। তোমার ওয়েবার আগামী সেমিস্টার থেকে ক্যান্সেল। স্যার স্যার প্লিজ স্যার, স্যার এবারের মতো একটা শেষ সুযোগ দেন স্যার প্লিজ। কতগুলো রিটেক আছে তোমার মাথায় আছে? লেখাপড়াটা ঠিক মতো করো, ব্যাপারটাকে একটু ভালোভাবে ডিল করো। এবারের মতো তোমার সেমিস্টার ফি সাবের কল্যাণ ট্রাস্ট থেকে অ্যাডজাস্ট করা হয়েছে, তবে এটা কিন্তু তোমার শেষ চান্স। হ্যালো, আচ্ছা তুমি ফোন ধরো না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম। জি না, আমি তোমার বাসায় উঠতেছি। বাসায় উঠতেছো মানে? রুহি বাসায় এসো না, আমি বলতেছি ঝামেলা হয়ে যাবে, বাবা আছে। তোমাকে আমি এতদিন বলি নাই বিয়ের জন্য করছো? আমি এখন তোমার বাবার সাথে কথা বলবো, আমি উপরে আসছি। আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। কি কথা বলো? আমি আসলে সাহেবের ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। ও আমাকে লাস্ট 1 বছর যাবত বিয়ের কথা বলে ঘুরাচ্ছে, বিয়ে করছে না। আমি ভাবলাম আপনার সাথে এসে ডিরেক্ট কথা বলি, সবকিছু ফয়সালা আপনার সামনে হোক। সাহেব, আমি এসব কি শুনছি? বাবা কুল ডাউন। বাবা, ও আমার পরিচিত, ওর সাথে আমার রিলেশন ছিল, এন্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যায়। দ্যাট ওয়াজ রং বাবা। ও একটা গোল্ড ডিগার বাবা, ওর টাকা পয়সার লোভী। মুখ সামলে কথা বলো তুমি। মুখ সামলে কথা। আমি মানে ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে দ্যাট ও ম্যারিড ছিল। ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আসছে আমার কাছে, এন্ড এটা আমি জানার পরেও আমি সেটা অ্যাকসেপ্ট করে নিছি। তুমি আমাকে যে পকেট মানি দিতা বাবা, সেখান থেকে আমি সেমিস্টার ফি দিতাম, ওর খরচ দিতাম আমি। পরেও আমার সাথে চিট করছে। গোল্ড ডিগার। শাহেদ, আমি তোমার কাছে কখনো এটা আশা করিনি। আঙ্কেল, বিশ্বাস করুন, আমি লোভী না। আমি যা করেছি সবকিছু ওকে ভালোবেসে করেছি। আমি ওকে ভালোবেসে আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়েছি। আমি শুরু থেকে বুঝতে পেরেছি যে তুমি একটা অসভ্য ফ্যামিলি থেকে এসছো। তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি বিয়ে করেছো, পরে আমার ছেলের সাথে সম্পর্ক করেছো। আপনার কি মনে হয় ভুলটা আমার একারই? হ্যাঁ, তুমি তোমার স্বামীকে ঠকিয়েছো, এখন আমার ছেলের সাথে প্রতারণা করছো। আমি চাই না তোমার দিক থেকে আমার ছেলের সাথে কোনো প্রকার যোগাযোগ থাকবে। তুমি বের হয়ে যাও। নাও, তোমার টাকার দরকার ছিল না, সেমিস্টার ফি দরকার ছিল না, নাও টাকা নাও, তোমার সেমিস্টার ফি নাও, নিয়ে এখান থেকে যাও, বেরিয়ে যাও আমার বাসা থেকে। আর কোনোদিন আমার বাসায় আসবে না, আমার সাথে যোগাযোগ পর্যন্ত করার চেষ্টা করবে না, যাও। বিয়েটা তো হয়ে গেছে না, সংসারটা করি। কিসের সংসার? আমি এই সংসার মানি না। পুরোটা আছে? গুইনা নিতে হইব না? না,
আজ থেকে আপনাকে আর কাজে আসতে হবে না। কেন কেন করা হচ্ছে এমন? আমাদের এখানে আসলে সভ্য মানুষের জন্য চাকরির ব্যবস্থা আছে। গতকাল একটি বাড়িতে গিয়ে সিক্রেট করে এসেছেন। ওনারা তো আসলে আমাদের বসের ফ্রেন্ড। ওখান থেকে ফোন এসেছে আপনি যে ধরনের ঘটনা ঘটিয়ে এসেছেন, তারপর আপনার এই চাকরিটা আসলে উই আর রিয়েলি সরি। স্যার আমার 15,000 হলেই হবে। আমি জবটা খুব মন দিয়ে করবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি স্যারের সাথে কথা বলে আপনাকে আমি জানাচ্ছি। মিস রুহি, আপনি আসুন। সন্দেশ, তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। কি নাম আপনার? রুহি। রুই, আমি কি আপনাকে চিনি? সিমন সাহেব, দেখুন আমাদের এটা তো রেস্টুরেন্ট বিজনেস, তাই না? এমপ্লয়ীদের ম্যানার থাকাটা ইম্পর্টেন্ট। আমরা কোনো ম্যানারলেসকে হায়ার করতে পারবো না। সো আপনি প্লিজ নেক্সট ক্যান্ডিডেটকে ডাকুন। রুহি, আপনি এদিকে আসুন। সরি, আপনার চাকরিটা হচ্ছে না, আপনি আসতে পারেন। স্যার স্যার বিশ্বাস করুন, আমি অনেক প্রবলেমে আছি। আমার জবটা খুব দরকার। আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আপনি একটু বোঝার চেষ্টা করুন যে আপনার চাকরিটা হচ্ছে না, আপনি চলে যান প্লিজ। স্যার রুহি, প্লিজ। স্যার স্যার আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি অন্য কারোর সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি। আমি আপনাকে আসলে চিনতে পারিনি স্যার। আমি এটা কখনো করবো না স্যার। আমি সরি স্যার, আমার এই জবটা খুব দরকার স্যার। স্যার রুহি, স্যার রোহিত। জি স্যার, ওকে স্যার, প্লিজ রোহিত, আপনার চাকরিটা হয়ে গেছে। জি স্যার। আপনার চাকরি হয়ে গেছে, আগামীকাল থেকে আপনার জয়েন। কিরে, সব বাদ দিয়ে 27 লক্ষ টাকার মতো প্রফিট আসছে। তোর কাছে আমি হিসাব চেয়েছি। বাবা, এরকম করলে তো হবে না, তাই না? টাকা পয়সার বিষয়, ব্যবসার বিষয়, এখানে আসলে এইভাবে সবাইকে ছাড় দিতে হবে না। সব বাদ দিলাম, আপনি এটা দেখলে আমার ভালো লাগবে প্লিজ। যে ছেলে তার স্ত্রীর জন্য শেষ সম্বলটা বিক্রি করে দেয়, আমি তার কাছ থেকে হিসাব নেব। দেখ বাবা, তুই ছাড়া আমার আর কে আছে? আমাকে তোর কোনো হিসাব দিতে হবে না। তুই তোর মতো করে চালা। আপনি খুব খারাপ মানুষ। বাবারা খারাপই হয়। এই কাগজটার মধ্যে একটা সাইন দেবে এখানে। আঙ্কেল, আমি অনেক বড় ভুল করেছি। সন্দেশের মতো ছেলেকে আসলে আমি দূরে ঠেলে দিয়েছি, অবহেলা করেছি। আমি কাজটা ঠিক করিনি। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি আঙ্কেল। আপনি প্লিজ একটু সন্দেশকে বলুন। সন্দেশ, সন্দেশ, আমি ভুল করেছি। আমি তোমাকে ডিভোর্স দিয়ে শাহেদের কাছে গিয়েছি। আমি ভেবেছিলাম ওইটাই জীবন। শহরের মানুষরা অনেক ভালো, জীবনে চলতে অনেক টাকার দরকার। ভেবেছিলাম শাহেদকে বিয়ে করে সুন্দর একটা সংসার করব, যে সংসারে কোনো অভাব থাকবে না। কিন্তু সেটা আমার স্বপ্নই ছিল। বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা বুঝতে গিয়ে সব ফেক মানুষদের মাঝে আমি আসলে সত্যিকারের ভালোবাসাটা খুঁজে পাইনি। আমার কাছে বারবার তোমার কথাই মনে হচ্ছিল যে সন্দেশে আমাকে সত্যিকারের ভালোবাসতো। আমি এই কথাগুলো বলার কোনো যোগ্যতা রাখি না, কিন্তু আমি নিরুপায়। আমি বুঝতে পেরেছি জীবনে চলার জন্য যোগ্যতা দরকার হয়। আমাকে তোমার কোনো কিছু দিতে হবে না, পড়াশোনার জন্য কোনো খরচও দিতে হবে না। সন্দেশ, আমি শুধু চাই তোমার পাশে বউ হিসেবে স্বীকৃতি পেতে। আমাকে কি শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায়? তো হে, মানুষ তার জীবনে সবচেয়ে বেশি ওই জিনিসটার পিছনে দৌড়ায় যে জিনিসটাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি যেমন তোমার পিছু দৌড়েছি। আমি ভাবছিলাম তোমার মতো একটা মানুষ যদি আমার জীবনে থাকে, আমার জীবনে হয়তো আর কোনোদিন কোনো আফসোস থাকবে। আমি সেইখানেও ভুলছিলাম। আমি আসলে ওই মানুষটাই না যারা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। শুধু আমি কেন, যে ছেলেটার জন্য আমার ছেড়ে গেছিল না, ওই ছেলেটাও ওই মানুষটা না যারা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। আমি জানি তুমি কি ভালোবাসো। তোমার ভালোবাসার জিনিস আর কোনোদিন নিজের চেহারাটা আমরা দেখবো। আমার মন বিশ্বাস করতে চায় ও আমার টাকা কেনা, আমার এই ভালোবাসছিল। হয়তোবা দেরি করে ফেলছে,
কিন্তু নিজের ভুলটা বুঝতে পারছি। সবকিছু বুঝাও অথচ ওর পরে ওকে মাফ করতে পারবো না, কারণ আজকে যদি আমি ওরা সুযোগ দিই তাহলে হয়তো হাজারো মানুষ সুযোগ পেয়ে যাবে মানুষকে প্রতারণা করার। পৃথিবীতে সব কিছুর মাপ হোক, কোনোদিন প্রতারণার মাপ না হোক।